সুপ্রভাত। মাছরাঙার এই সকালের অধিবেশনে মেয়ে স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে দর্শক আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজ 2 শ্রাবণ 1420 বাংলা 17 জুলাই 2013 বুধবার। শুরু করছে আজকের রাঙা সকালও। জীবনের পরতে পরতে যে গল্পগুলো লুকিয়ে থাকে সেই গল্পগুলো থেকে সকল গল্প ঠিক আমাদের শোনানো সম্ভব হয় না, তবে যে গল্প অনেক আশা জাগা নিয়ে সেই গল্পগুলো নিয়েই আমাদের প্রতিদিনের এই পথ চলা। দর্শক, এই পথ চলায় আজও থাকছেন অতিথি। তার জীবনের আশা জাগা নিয়ে গল্পগুলো আজও আমাদের চলতে শেখাবে, বলতে শেখাবে, আগামীতেও চলতে শেখাবে, নিশ্চিত করে বলতেই পারি। দর্শক, তিনি কে একটু পরে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের পরিচয়টা আগে জানিয়ে দিই। রয়েছে আমি মুন্নি এবং আমি কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, এবং প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন গুণী একজন অতিথি। তার সম্পর্কে আমরা জানবো এবং মাঝে মাঝে আমরা জেনে নেব মাছরাঙা সংবাদ। প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র এবং ভ্রমণ বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। সুপ্রভাত, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালোই আছি আর কি। আচ্ছা, এটি একটি লাইভ অনুষ্ঠান, সরাসরি অনুষ্ঠান, এবং সরাসরি অনুষ্ঠানে আসলে জীবনের অনেক ক্ষেত্রের কথা সবার শোনার সময় থাকে না। একটি বিখ্যাত গানই তো রয়েছে যে আমার মনের কথা কইতে গেলেই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই, কিন্তু রাঙা সকালের কিন্তু যথেষ্ট সময় রয়েছে। আপনাদের কথাগুলো আমাদের উৎসাহ যোগায়। সেজন্য স্যার, এই যে জীবনের গল্পগুলো একটি মিডিয়াতে এসে বলা, এই অনুভূতিটা কেমন একটু শুনি। নিশ্চয়ই খুব ভালো লাগছে। নিজের কথা বলবো, নিজের অনেক অজানা কথা বা এতদিন যা যা করেছি সেগুলো বলবো, সেটা তো নিশ্চয়ই আনন্দের ব্যাপার আমার কাছে মনে হয়। আচ্ছা, আর আমাদের কাছে আনন্দের ব্যাপার কি জানেন, একদম সরল সহজ জীবনের মাঝে অসাধারণ কিছু কাজ আপনারা আমাদের উপহার দিয়ে যান, যেগুলো আমাদের প্রতিনিয়ত অনেক অনুপ্রেরণা দেয়। আমরা কথা বলবো আপনার সঙ্গে আরো। আপনার সম্পর্কে একটু দর্শকদের আগে জানিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন দেশের ব্যতিক্রম ধারার লেখক প্রাবন্ধিক লিয়াকত হোসেন খোকন। লেখালেখির উপজীব্য হিসেবে বেছে নিয়েছেন ভ্রমণ এবং চলচ্চিত্র, এই বিষয় দুইটিকে। স্কুলে পড়ার সময় থেকে লেখালেখির সাথে যুক্ত তিনি। 70-এর দশক থেকে ভ্রমণ এবং চলচ্চিত্র বিষয় নিয়ে বিচিত্রা সহ তৎকালীন প্রায় সকল পত্রিকায় তার লেখা প্রকাশ হতে থাকে। দীর্ঘ সময় ধরে 17,000-এরও বেশি প্রবন্ধ, নিবন্ধ এবং ফিচার লেখায় অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ লিয়াকত হোসেন খোকনের লেখা মোট বইয়ের সংখ্যা 15টি। এর মাঝে 13টি গ্রন্থ ভ্রমণ বিষয়ক এবং একটি চলচ্চিত্র নিয়ে লেখা। চলচ্চিত্র বিষয়ক নানা ধরনের প্রবন্ধ, নিবন্ধ এবং ফিচার লেখার স্বীকৃতি স্বরূপ 2011 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2011 সালে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় তাকে। দর্শক, চলুন তার সঙ্গে আজ আমাদের প্রথম ঘন্টায় অনেক গল্প হবে। চলুন আপনারাও শুনুন, আমরাও শুনি। আমরা যেটা করি একদম শৈশব থেকে শুরু করি। শৈশব কেটেছে কোথায়? শৈশব জীবন কেটেছে আমার পিরোজপুর শহরে। তখন এটা ছিল মহকুমা শহর আর কি, বরিশাল জেলার অভ্যন্তরে আর কি, ছোট্ট শহর। পাশেই বলেশ্বর নদী, আরেকদিকে কচা নদী। আর ওখানের প্রাইমারি স্কুল পড়েছিলাম আরবান স্কুলে। তারপর ওখান থেকে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়ে আপনার পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় আর কি, 1961 সালে সেটা। আচ্ছা, এমনি শৈশবের কথা আসলে মোটামুটি সবার ক্ষেত্রে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে নদী। মানে গ্রামে নদী আছে তো আর কোন উপাদানের কথা আসুক আর না আসুক, নদীর কথাটা ঠিক মতো আসবেই। এটা কেন মনে হয়? কারণ আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যে আপনার লেখালেখির অনেক বড় একটা জায়গা যেটা হচ্ছে ভ্রমণ। বাংলাদেশের 64 জেলাকে আপনি আপনার লেখার মধ্যে তুলে নিয়ে এসেছেন। নদীকে আসলে এতটা বেশি প্রাধান্য আমরা কেন দিই? আসলে আমাদের এই বাংলাদেশে মানে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে নদী। সেই আপনার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সমস্ত জায়গায় নদী। এটা নদীর দেশই বলা হয় বাংলাদেশকে আর কি। আর আমাদের দক্ষিণের সেই পিরোজপুর, সেখানে তো নদী, নালা, খাল, বিল প্রচুর আর কি, যার জন্য আমাদের শৈশবে নদীর পাশেই শহরটা গড়ে উঠেছে। আমরা দেখেছি আর কি, বলেশ্বর নদী, এরকমই আর কি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় স্যার, যে ছেলেবেলায় যে নদীগুলোকে দেখেছেন সেই নদীর ধারাবাহিকতা, আমরা একটা সময় বলতাম, পড়াশোনাও করেছি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন যখন কোনো অঞ্চল বা শহর নিয়ে লেখেন বা বাংলাদেশ নিয়ে লেখেন, তখন কি আর এই কথাটি লেখা সাজে যে নদীমাতৃক দেশ? অবশ্যই সাজে না। কারণ আমি আমাদের সেই বলেশ্বর নদীর কথাই বলেন, সে আগের মতন ওটা সেরকম খরস্রোত নেই বা সেই যৌবন নেই। বলেশ্বর নদী অনেকটা শুকিয়ে গেছে। ধরুন আমি একবার, শুধু আমি পিরোজপুরের কথা বলবো না, আমি তো 64 জেলায় ভ্রমণ করেছি, তাই না? আমি একবার আপনার ঠাকুরগাঁতে গিয়েছিলাম। সেই ঠাকুরগাঁর পাশ থেকে বয়ে গেছে আপনার টাঙ্গন নদী।
আমি যখন কলেজে পড়ি তখনই আমি ওখানে গিয়েছিলাম ঠাকুরগাঁতে। সেই টাঙ্গন নদী ছিল বিশাল। এখন আমি ধরেন আপনার 2-1 বছর আগে গিয়েছি, সেই টাঙ্গন নদী আর টাঙ্গন নদী নেই, সেখানে এখন মানুষ স্নানও করে না। কিন্তু এই টাঙ্গন নদীর প্রসঙ্গটা আপনাকে বলছি এজন্য যে একজন বিখ্যাত চিত্রনায়িকা ছিলেন তৃপ্তি মিত্র, ওনার বাড়ি ছিল এই ঠাকুরগাঁতে। উনি ওনার আত্মজীবনীতে লিখেছিলেন টাঙ্গন নদীতে উনি স্নান করতেন শৈশবে আর কি। এই জন্য টাঙ্গন নদীর প্রসঙ্গটা এখানে এনেছি আমি। ভীষণ ভালো এবং লাগছে হ্যাঁ বলো। হ্যাঁ, যেটা হচ্ছিল যে মানে অদ্ভুত ভালো লাগছে যে একজন মানুষ যখন আসলে পুরোপুরি তার জায়গাটাকে আয়ত্ত করতে পারেন। যেমন আমরা আপনার যখন পরিচিতি দিচ্ছিলাম আমাদের দর্শকদের কাছে, দুটো বিষয়, একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে চলচ্চিত্র বিষয়। আপনি আপনার কথাগুলো কিন্তু দুটো বিষয়ের মধ্যে থেকেই বলছেন, এবং একজন মানুষের আপনি এক্সাম্পল দিলেন, তৃপ্তি মিত্র সম্ভবত, না তৃপ্তি মিত্র। তৃপ্তি মিত্র। তো উনি টাঙ্গন নদীর কথা বলেছিলেন বলে আপনি এক্সাম্পল হিসেবে সেটাকে নিয়ে আসছেন, অদ্ভুত ভালো লাগলো। না, উনি যখন স্নান করতেন ওখানে জি। তখন টাঙ্গন নদী বেশ খরস্রোত ছিল, হুম হুম। কিন্তু এখন সেই টাঙ্গন নদী আর নেই, সেখানে স্নান করার কোনো ব্যবস্থাই নেই, এখন পানি শুকিয়ে গেছে একদম, জি। বালু পড়ে গেছে একদম। আপনার লেখালেখির জায়গাটাতে আসতে চাই আমরা, তবে তার আগে আমরা একটু পরিবারের কাছে যেতে চাই। বলুন। পরিবারে বেড়ে ওঠা, ফিলোসফি, কখন ছিলেন আপনারা, বাবা মা কেমন শাসন করতেন, আদর করতেন, এগুলো একটু জানি। আমাদের ছোট্ট শহর তো পিরোজপুর, ওখানে আর কি আমরা 6 ভাই, 6 ভাই বোন, আর আমার বাবা মা। আমরা থাকতাম আদর্শপাড়া রায়বাহাদুর রোডে আর কি। আমার বাবা একটু অন্য মাইন্ডেড ছিলেন আর কি, উনি আমাদের শাসনও করতেন, আবার ওখানে বিনোদন বলতে তখন ছিল পড়াশোনা, লেখাপড়া তো করতে হতো, পাশে ছিল বিনোদন, ছিল সিনেমা। হুম হুম দুটো সিনেমা হল ছিল, একটা আলেয়া, একটা ইরাটুবিল। আমার বাবা আমাদেরকে মাঝে মাঝে সিনেমা হলে নিয়ে যেতেন, ছবি দেখাতেন আর কি। হয়তো আমার 2 ভাইকে একদিন নিয়ে যেতেন, আবার পরের দিনে আর এক বোনকে বা এক ভাইকে নিয়ে যেতেন আর কি। তখন আমরা শৈশবে অনেক ছবি দেখেছি আমরা আর কি। এবং বাবা লেখাপড়ার জন্য যেরকম শাসন করতেন, আবার এই সিনেমা দেখতেও বেশ উৎসাহিত করতেন, কারণ আমার বাবা ছিলেন খুব সিনেমা ভক্ত ছিলেন আর কি। বাহ। বহু actor, সেই কাননবালা, প্রমথেশ বড়ুয়া, ওনাদের আহা। যুগে উনি অনেক ছবি দেখেছেন আর কি কি। যে সুন্দর একটি সময় কথা বলছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো প্রয়োজন নামক যে অপ্রয়োজনীয় করাল থাবা, সেই থাবায় কিন্তু আমরা আমাদের এই নদী, এই গল্প, এই ছবিগুলোকে হারিয়ে ফেলেছি। গল্পেই শুধু উঠে আসে। আরো গল্প শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতি নিচ্ছি, আবারও ফিরছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আমরা ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে, এবং রাঙা সকালের প্রথম ঘন্টার অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র ও ভ্রমণ বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। একটু জানতে চাইবো যে ছেলেবেলায় সাধারণত খেলাধুলার প্রতি সবার আকর্ষণ থাকে, আপনার তেমন একটা আকর্ষণ ছিল না কেন? আমার ঠিক আকর্ষণ ছিল না এটা বলবো না, তবে আমি একটু একাকী থাকতে বেশি পছন্দ করতাম ছোটবেলায় আর কি। তবে আমাদের পাড়ায় আমার কয়েকজন বন্ধু ছিল, রফিকুল, তারপরে বাদল, তারপরে নব, সজল, হুমায়ুন, এদের সঙ্গে মাঝে মাঝে ফুটবল খেলতাম। যখন বর্ষা হতো, খুব পানি জমে যেত মাঠে, তখন ফুটবল খেলতে বেশ ভালোই লাগতো, কিন্তু ওইভাবে যে খেলতেই হবে বা খেলা দেখতাম ভালো লাগতো, কিন্তু অতটা মানে আগ্রহী ছিলাম না খেলাধুলার প্রতি আর কি। হুম হুম। এমনি খেলাধুলা যে করতেন না, এমনি কি করতেন অবসর সময়টা, পড়াশোনা বাদ দিয়ে কি করতেন? গান শুনতাম রেডিওতে। তখন আমাদের পাড়ায় বাসার পাশে ছিল কুদ্দুস ভাইদের বাসা, মালেকা আপার বাসা, আমার বড় বোনের বান্ধবী মালেকা আপা, আচ্ছা। ওনাদের বাসায় গ্রামোফোন ছিল আর কি। ওখানে বিখ্যাত বিখ্যাত শিল্পীদের রেকর্ডে গান বাজানো হতো, বা রেডিওতে অনুরোধের আসর হতো তখন আর কি। সেই ধনঞ্জয় ভট্টাচার্যের গান শোনার জন্য, জগন্ময় মিত্রের গান শোনার জন্য, বা ধরেন আমরা সেই আঙ্গুরবালা দেবী, তারপরে এরকম বিখ্যাত কাননবালা, হ্যাঁ। কণিকা বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়। সুচিত্রা মিত্র, এদের গান আমরা তখন ওই সময় শুনতাম আর কি, খুব চমৎকার। মনোযোগ দিয়ে। আর সিনেমা তো রয়েছেই, ভালোবাসার সিনেমা তো জায়গা। মাঝে মাঝে সিনেমা দেখা আর কি, সেটাই। নতুন ছবি এলেই আর কি যেতাম আর কি আচ্ছা, ছবি দেখতে। একটু শুনি পিরোজপুর এবং এই অঞ্চলগুলো, আমি জানি না যে আপনার কতটা সময় সেখানে থাকা, একটু আপনার কাছেই শুনি যে বাংলাদেশের এক একটি গ্রাম যেন এক একটি রূপে সেজেছে। কোনো গ্রামের সাথে কোনো গ্রামের আমি খুব একটা মিল পাই না, আমার কাছে মনে হয় আলাদা, প্রতিটি সংস্কৃতি আলাদা, সাজানো গোছানো আলাদা, মেঠো পথগুলো মাঝে মাঝে মনে হয় কি আলাদাই। স্যার, পিরোজপুরের এমন কোন স্মৃতি রয়েছে এখনো মনে নাড়া দেয়, মনে হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই মাঠ ঘাট গায়ে? পিরোজপুরে আমার জন্মস্থান ওটা আর কি, আমার ওখানে জন্ম হয়েছে, শৈশব জীবন ওখানেই আমার কেটেছে। সেই পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এখনো আমার সেই বালক উচ্চ বিদ্যালয়ের কথা বারবার আমার মনে পড়ে। দোতলা একটি বিল্ডিং, সামনে মাঠ, বাহ। মানে আমরা বিকেলে ওখানে যেতাম, বসতাম,
গল্পগুজব করতাম। হুম হুম হুম। সেই স্মৃতিগুলো বারবার টানে। আর ছিল বলেশ্বর নদী পাশেই, কখনো বা বলেশ্বর নদীর তীরে গিয়ে বসতাম সন্ধ্যা পর্যন্ত, জি। তারপর আবার ফিরে যেতাম বাসায় আর কি। দেখতাম সূর্যটা ডুবে যাচ্ছে, হুম হুম কত পাখি ঘরে ফিরছে, তাই না? হুম এখন কিন্তু সেই পাখিও এখন আর দেখা যায় না গেলে। তারপরে সন্ধ্যার ভিতরে হতে চলে যেতে হতো বাসায়, হুম হুম। পড়াশোনা করতে হতো আর কি। বাহ। প্রকৃতির মধ্যে পরিবর্তন, মনের জায়গাতেও পরিবর্তন, এবং সেই পরিবর্তনের অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। আপনি যখন পিরোজপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলেন, ঢাকাতে পড়তে আসলেন, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন এবং আপনার বিশ্ববিদ্যালয় জীবনের এক্সপিরিয়েন্স গুলো একটু শুনি আমরা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ইতিহাস পড়ার খুব ইচ্ছে ছিল আর কি। হুম হুম। ইতিহাসই পড়েছি, আপনার বিএ অনার্স ওখানে, এমএও করেছি। তখন আমি থাকতাম আপনার মহসিন আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 216 নাম্বার রুম। তখন খুব চিত্রালী পত্রিকায় খুব লিখতাম আর কি তখন ওই সময়, জি। বিভিন্ন অ্যাক্টরদের সম্পর্কে আর কি। তা আমার রুমের নাম মানে সিনেমা রুম দিয়েছিল ওখানকার বন্ধু বান্ধবরা আর কি। বেশ তামাশা ঠাট্টা হইচই করতাম আমাকে নিয়ে আর কি। আচ্ছা। হুম হুম হুম। আমার তো একটু কৌতূহল জাগছে যে এই যে সিনেমা নিয়ে এত ভাবনা, এভাবে স্বপ্ন, জীবনে প্রথম কোন নায়ক বা নায়িকাকে দেখেছিলেন বা সরাসরি সাক্ষাৎকার নিয়েছিলেন মনে পড়ে? না, আমি ধরেন শৈশবে তো অনেক ছবি দেখেছি আর কি। আমি একটা ছবি দেখেছিলাম, আমার বাবার সঙ্গে সিনেমা হলে গিয়েছিলাম, ছবিটার নাম শেষ উত্তর। জি। সেটা হবে মনে হয় 59 বা 58 বা 59 এর কথা আর কি। শেষ উত্তর ছবির নায়িকা, তখন নাম আমরা জানতাম না ছবির নায়িকাকে, ছোট ছিলাম তো। হুম হুম। একটা রেলগাড়ি দেখে নায়িকা গাইছেন তুফান মেল যায়, তেপান্তরের মাঠ পেরিয়ে ময়নামতির হাট এড়িয়ে, কাশের বনে ঢেউ খেলিয়ে যায় 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 তুফান মেল যায়। ওই গানটা আমাদের মনে ভীষণভাবে আকৃষ্ট করে শৈশবে আর কি। পরে জানলাম এই যে গানটা গেয়েছেন বা এই ছবির যে নায়িকা ছিলেন তার নাম কানন দেবী আর কি। এই আমার তখন আগ্রহ জাগে এই নায়িকাকে কিভাবে দেখা যায় জীবনে। তখন তো শৈশব জীবন, স্কুল জীবন, কলেজ জীবন, তখন তো তাকে নিয়ে অনেক সম্ভব। ভেবেছি, কিন্তু আমার সে আশা একদিন পূরণও হয়েছিল আর কি। কি করে? সেটা পূরণ হয়েছিল কলকাতাতে আমি বেড়াতে গিয়েছিলাম। প্রথমবার যখন গিয়েছিলাম কলকাতায়, তখন আর কি ওনাকে আমি এইচএমভির একটা দোকানে মানে একটা রেকর্ডিং সেন্টারে দেখেছিলাম ওনাকে আর কি। আচ্ছা। সেটা আপনার কলকাতার নিউ মার্কেট এলাকায় আর কি। ওখানে উনি ওনার হাজবেন্ড হরিদাস ভট্টাচার্য বসা ছিলেন। তখন আমাকে একজন বললেন যে এই যে কানন দেবী বিখ্যাত নায়িকা গায়িকা, তখন উনি বৃদ্ধা আর কি, কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে সাহসই পেলাম না, আমি চলে গেলাম। তারপরে তার 3-4 বছর পরে একবার আমি আপনার কলকাতাতে যাই। কলকাতার পরে আমাদের এক পরিচিত ছিলেন, উনি থাকতেন টালিগঞ্জের দিকে, উনি আমার পেন ফ্রেন্ড ছিলেন। ওই আচ্ছা। ভদ্র মহিলা, ওনাকে আমি বললাম আমার মনের অভিব্যক্তির কথা, যে আমি কানন দেবীকে দেখতে চাই। তো উনি আমাকে নিয়ে গেলেন, ঠিক আছে আপনাকে দেখাবো। তখন আমরা ওনার গেটের ওখানে গেলাম, তখন দারোয়ান বললেন যে দেখি উনি দেখা করবেন কিনা, আপনি কোত্থেকে এসেছেন? আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি। তারপর উনি একটু ভিতরে গেলেন আর কি। তারপর বললেন বাবু দেখা হবে আধা ঘন্টা পরে। তারপর আমরা ওই রাস্তায় পায়চারি করলাম আধা ঘন্টা। তারপরে বাবু আসেন, একটু আধা ঘন্টা পরে বললেন যে আসেন। ভিতরে গেলাম, দেখলাম ওনার সঙ্গে 8 কি 10 মিনিট কথা বলেছিলাম। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি বাংলাদেশ থেকে এসেছো আমাকে দেখতে? আমি বলছি জি। তুমি আমার কি ছবি দেখেছো? আমাকে আমার বাবা আপনার প্রচন্ড ভক্ত ছিলেন। তারপরে আমি এখন আপনার অনেক ছবি কালেকশন করে দেখি, যেমন শেষ উত্তর, মুক্তি, পরাজয়, জওয়ানি কি রিত, তারপর চন্দ্রশেখর, মেজদিদ, এগুলো দেখেছি, খুব ভালো লেগেছে। আপনাকে দেখো তো ওখানে দেয়ালে একটা ছবি টানানো আছে, ওখানে কে কে আছে। আমি দেয়ালের দিকে গেলাম, দেখি চন্দ্রশেখর ছবিতে ওই অশোক কুমারের সঙ্গে উনি ওনার সেই স্টিলটা ওখানে লাগানো। আমাকে বল কে কে বলো তো তুমি? আমি বললাম তো অশোক কুমার। তুমি এত দূর জানো? আমাকে বলে তুমি তো তোমার তো জন্মই হয় না যখন আমি নায়িকা ছিলাম। আমাকে চাই দেখেন, জানতে হলে চিনতে হলে জানতে হলে তো গবেষণা করতে হয়, বা একটা ভালো লাগারও ব্যাপার থাকে। আপনাকে আমার ভালো লেগেছে আপনার সেই ছবিগুলো দেখে, আপনার যে মানে প্রচন্ড আপনার গানগুলোতে আপনার অসম্ভব ভালো লাগে। হুম হুম হুম। তারপরে আমি ওখান থেকে চলে 10 মিনিট, আমার এখন ঠাকুরগাঁওয়ে যেতে হবে, ঠাকুরগাঁওয়ে চলে গেলেন উনি আর কি। আচ্ছা। তারপর আমি ওখান থেকে চলে আসার পরে এইটা নিয়ে আর পত্রিকায় লিখলাম, তখনকার দৈনিক বাংলা একটা পত্রিকা ছিল, হুম হুম। এখন এটা নেই। লিখলাম কানন দেবী কেমন আছেন। এই পত্রিকায় লেখাটা ছাপার পরে, যেদিনই ছাপা হয়, আমি তার নাম বলবো না, উনি একজন সচিব তখনকার আমলের, বিখ্যাত সচিব, মানে খুব মানে উনি বলে এই লেখা কে লিখেছে। তারপর একজন বললো ও তো আমাদের এই ডিপার্টমেন্টে চাকরি করে। হুম হুম। তারপর বলে আমি ওকে দেখতে চাই। তো উনি আসলেন আমার সঙ্গে দেখা করতে। তা আমাকে দেখা করে বলে যে তুমি কি কানন দেবীর সঙ্গে দেখা করেছো? আমাকে জি আমি দেখা করেছি। তারপর উনি বললেন
আমারও তো বহুদিনের ইচ্ছা ছিল আমি কানন দেবীকে দেখবো, আমি তো দেখতে পারিনি। তুমি কি কানন দেবীর হাত স্পর্শ করেছিলে? আমি তো অবশ্যই করেছি। তা আমি তোমার হাতটা স্পর্শ করি, তা আমি তো তাহলে করেন। তা বললো যে আমার এই কানন দেবীর হাত স্পর্শ করা হলো, যেহেতু তোমার হাত দিয়ে কানন দেবীর হাত স্পর্শ করেছো, আমার এখন কানন দেবীর হাত স্পর্শ কি করা হলো আর চমৎকার! কি। আসলে আপনি গল্প বলছেন এবং অদ্ভুত ব্যাপার হলো তিনি যেমনি করে আপনার হাত স্পর্শ করে কানন দেবীকে স্পর্শ করেছিলেন, আপনার গল্প শুনে তেমনি করে আমরা কানন দেবীকে আসলে আমরাও আজ স্পর্শ করতে পারছি। একটা বিরতি নিয়ে আবারও ফিরবো এই গল্পগুলোতে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আমরা ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। কিবরিয়া এবং মুন্নি রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র ও ভ্রমণ বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। আপনার সামনে বেশ কয়েকটি বই রয়েছে এবং আমরা প্রথমেই আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি যে আপনি একটু ভিন্ন ঘরানার লেখক। আপনি যে বিষয়গুলো নিয়ে লিখেছেন প্রত্যেকটাই মানে অত্যন্ত দুর্নিবার আকর্ষণ প্রত্যেকটা বিষয়ের প্রতি মানুষের। হুম হুম। বিশেষ করে একটা যেটা আমি ছোটবেলায় আমার দাদির কাছ থেকে শুনতাম, যে কামরূপ কামাখ্যা নামে একটা দেশ আছে যেখানে গেলে লোকজন ফিরে আসতে পারে না। তো সেখানে আপনি বেশ কয়েকবার গিয়েছেন, জাদুটনার দেশ কামরূপ কামাখ্যা। এছাড়াও বেশ কিছু বই আছে আপনার, আমরা একটু শুনতে চাই বইগুলো নিয়ে, প্রেক্ষাপট কি ছিল আর কি বিষয় আছে এর মধ্যে, সিরিয়ালি যদি বলতেন। মৃত মানুষের নগরে ভ্রমণ, যে এই বইটা আর কি, হুম এটা আমি লিখেছি আপনার একটু অন্য আঙ্গিকে আর কি। এখানে আপনার 26টা ভ্রমণ স্পট আছে। এর ভিতরে আপনার ইন্ডিয়ারই আপনার 23টি, হুম। দুটি বাংলাদেশের আর একটি লাহোরের আর কি। ওকে। এখানে আমি গিয়েছিলাম, সেই অভিজ্ঞতার কথা এই বইটিতে আছে, মৃত মানুষের নগরে ভ্রমণ। তবে মৃত মানুষের নগরে ভ্রমণ নামটি দেওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে মৃত মানুষের নগরে নামটি কেন দিয়েছেন। জি। তা আমি তাদেরকে এই বইতে আমি বলেছি যে কলকাতা তো আমি গিয়েছি শরৎচন্দ্রকে দেখার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্য, স্বামী বিবেকানন্দকে দেখার জন্য, এরকম বিখ্যাত লোকদের দেখার জন্য, তাই না? কলকাতা তো এদের জন্যই বিখ্যাত, তাই না? কিন্তু কলকাতায় কিন্তু তাদেরকেও আমি দেখি নাই, যেহেতু আমি তাদেরকে দেখতে চেয়েছিলাম। আমি যাদেরকে দেখেছি তাদেরকে আমি চিনি না, জানি না। আমার মনে হয় কি এটা কি আমি একটা ভূতের শহরে আসলাম, বা আপনার ধরেন রাজকোটে যেখানে মহাত্মা গান্ধীর শৈশব জীবন কেটেছে, সেখানে আমি গিয়েছিলাম গুজরাটে মহাত্মা গান্ধীকে দেখতে। আমি তো অন্য কাউকে দেখতে যাইনি আমি, যার জন্য বারবার মনে হয়েছে যে আমার কাছে এটা মনে হয় মানে আমি কত অন্য ধরনের একটা শহরে আসছি। এই জন্য মৃত মানুষের নগরে বইটার নাম। ওকে, ওই সেন্সটা থেকে আসলে মৃত মানুষের নগরে ভ্রমণ। চমৎকার। আর কামরূপ কামাখ্যা সেটি আসলে কোথায় এবং কি ছিল তার মধ্যে, আমরা যে রহস্যের গন্ধ পাই, আসলে কাছে গিয়ে দেখলেন যে মূল ঘটনাগুলো কি, একটু শুনতে চাই। আমার তো আজ সেইরূপ কথা শুনতে ইচ্ছে করছে। একটু আগেই আপনি বলেছেন যে কামরূপ কামাখ্যা ছোটবেলা নাম শুনেছেন আর কি। আমরাও ছোটবেলায় কামরূপ কামাখ্যার নাম শুনেছি। আমার এক মামা, আনিস মামা ছিলেন, উনি কামরূপ কামাখ্যার গল্প বলতেন। তখন থেকে আমার শখ যায় কিভাবে কামরূপ কামাখ্যাকে উনি ভয়ভীতি দেখাতেন যে এখানে গেলে ফিরে আসা যাবে না, এই সমস্ত বলতেন আমার মামা। ওই সময় থেকে আমার একটা আকর্ষণ জাগে আর কি। মানচিত্রে ছিল আমাদের বাসায় বেশ সুন্দর একটা মানচিত্র, দুই বেঙ্গল একসঙ্গে। তখন আমার বাবা মানচিত্র কিনেছিলেন, তখন দুই বাংলা এক ছিল আর কি। যাই হোক, সেই মানচিত্রে দেখতাম আসামের ভিতরে কামরূপ কামাখ্যা লেখা। ওইখানে ভয় ভয় লাগতো, এটা ওই মানচিত্রটা দেখেই ভয় লাগতো যে কামরূপ কামাখ্যা না দেখাই মনে ভালো, ওটা বারবার দেখলে হয়তো আমি ফিরে আসতে পারবো। যাই হোক আর কি, যখন আমি ইউনিভার্সিটি পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমার অনেক বন্ধু বান্ধব হলো আর কি, সিলেটের আর কি। ওদেরকে একদিন বললাম যে কামরূপ কামাখ্যা দেখা যায় না। কামরূপ কামাখ্যা আমাদের ওখান থেকে কাছে, ওরা বললো আর কি। আমাদের ওইটা তো আমরা তো সিলেটের, তো আমরা তো আসামেই ছিলাম এক সময়। তো সিলেটের পরে তামাবিল, তামাবিলের পরে শিলং, শিলংয়ের পরে গৌহাটি, গৌহাটির পরেই কামরূপ কামাখ্যা। তবে আমরা কয়েক বন্ধু ঠিক করলাম কামরূপ কামাখ্যা যাওয়ার, কিন্তু আমরা প্রথমবার যেতে পারিনি, আমরা ফেরত এসেছি। তারপরে আমি গিয়েছি ফার্স্ট যখন, তখন আমার এক বন্ধু ছিল আর কি, আমরা দুজন গিয়েছিলাম কামরূপ কামাখ্যা। সেটা হবে 76 সম্ভবত বা 75-এর কথা। মানে যেটা বলেছিল, মানে শৈশবে যেভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল, আসলে ওখানে গিয়ে সেরকম মনেই হয়নি প্রথমবার আর কি। তারপরে গিয়েছি, কিন্তু একটু তো আশ্চর্য থাকে, ওখানে তো জাদু টোনার ব্যাপার ট্যাপার থাকে, সেটা তো আছে অবশ্যই আর কি। কোনো কিছু কি একটু কি কোনো কিছু অন্যরকম দেখতে পেয়েছেন যা সেই গল্পের সাথে মিলে যায়? হ্যাঁ, একটু মিলে যাচ্ছে। ফার্স্ট যেবার আমরা গিয়েছিলাম আর কি, আমার এক বন্ধু আর আমি, তখন আমরা সন্ধ্যেবেলা আপনার কামাখ্যা দেবীর মন্দিরটা ছাড়িয়ে আপনার 1 মাইল দূরে মনে পায়ে হেঁটে হেঁটে আমরা গেলাম ব্রহ্মপুত্রের পাড়ে। ওখানে ব্রহ্মপুত্র পাশেই নদী। তারপরে ওখানে গাছপালা বেশ অরণ্য চোখে পড়ে।
যাই হোক আর কি প্রকৃতি দেখার জন্য গিয়েছিলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। তখন একটা লোক এসে আমাকে বলল কি, আচ্ছা তুমি যে এখানে এসেছো, হুম। তোমার মা অসুস্থ, তুমি কি জানো? আমি বলছি আপনি কে? আমি তো জয়নাল, আমাকে তুমি চিনো না? তোমাদের বাসায় ছোটবেলা অনেক গিয়েছি, তুমি কি আমাকে চিনতে পারো না? তখন আমার মনে পড়েনি জয়নাল। কিন্তু ও চলে যাওয়ার পরে আমার মানে মাথায় একটু টনক দিল, কি ব্যাপার, এ কে, এখানে এত দূরে কেন আসবে? তখন দুটা লোক পায়ে হেঁটে আসলো, বলে আপনি ওর সঙ্গে কেন কথা বললেন, ও তো মানুষ না। এটাই আমার কাছে মানে সবচেয়ে এখনো আশ্চর্য মনে হয়, আসলে সে মানুষ ছিল কি ছিল না, এটা আমি এখন বুঝতে পারি না। নাগা সন্ন্যাসী বললে অনেকেই চিনবেন। নাগা সন্ন্যাসী বলে একটা ব্যাপার থাকে, ইন্ডিয়াতে প্রচুর আছে তারা। এবং আপনার বইয়ের উপরে যেই ছবি দুটো দেয়া আছে এটা কিন্তু নাগা সন্ন্যাসীদের ছবি। তো জি আমি ঠিক জানি না যে যে এরিয়াটাকে আপনি বোঝাচ্ছেন, বা এটার নাম তো কামরূপ কামাখ্যা, জি রাইট? ওকে। এবং ভিতরে যে ছবিগুলো আমি দেখলাম হিন্দুদের বিভিন্ন ধর্মীয় মন্দিরের ছবি, এবং আপনার কিছু বর্ণনাও ওখানে আছে যে জি ওখানে গিয়ে বেশ কিছু মানে ঘটনাও ঘটেছিল। যাই হোক, আমরা সেগুলো জানবো ডিটেল আরো কিছু। আমরা একটু মাছরাঙা সংবাদটা জেনে আসতে চাই। মুন্নি, মাছরাঙা সংবাদটা আমরা একটু জেনে দর্শক, আসি। আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে মাছরাঙা সংবাদ দিতে। আর এই সংবাদে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে ফারহানা। ফারহানা। সুপ্রভাত মুন্ডিন, এখন ফিরে যাচ্ছি রাঙ্গ সকাল অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ ফারহানা, রাঙা সকালে ফিরে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনি দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। আর রাঙা সকালের প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র এবং ভ্রমণ বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন। আমরা দুটো বই নিয়ে জেনেছি, বাকি বইগুলো নিয়ে একটু জানতে চাই। চলচ্চিত্র তারকাদের বেদনার কথা, মানে বইয়ের শিরোনাম পড়লেই মোটামুটি পড়ার আগ্রহ জাগে। এই বইটা নিয়ে আমাদেরকে একটু বলুন। এখানে শুধু মানে হলিউড, ঢাকার চলচ্চিত্র, কলকাতা, লাহোর, বোম্বে, এখন তো মুম্বাই বলে আর কি, এই সমস্ত স্থানে ফিল্ম স্টারদের জীবন কাহিনী, সঙ্গীত শিল্পী, এদেরকে তুলে ধরা হয়েছে বইটির মাধ্যমে। তবে শিল্পীদের জীবন কখনো সুখের হয় না আর কি, ম্যাক্সিমাম শিল্পীদের জীবনটা ট্র্যাজেডি। কারণ উনি আপনার সেই হাসছিল, বাংলা ছবির বিখ্যাত একসময় নায়ক ছিলেন জ্যোতি প্রকাশ, জি। ভারতী দেবীর বিপরীতে উনি অভিনয় করতেন। সেই জ্যোতি প্রকাশ কিন্তু আত্মহত্যা করেন ৫-৭টা ছবি করার পরে, সেটা 1941 কি 42-র কথা আর কি। হুম হুম হুম। তারপরে এরকম অসংখ্য গল্প আছে, আমরা জানি যে অনেকে এরকম আত্মহত্যা করেন, তারপরে অনেক দুর্ঘটনাও ঘটে তাদের জীবনে। তো আপনি তো একটা বিশাল ব্যাকগ্রাউন্ড থেকে লিখেছেন, রিসার্চ করে লিখেছেন। আপনার কাছে কি মনে হয় এই এই যে দুর্ঘটনাগুলো ঘটে তাদের জীবনে, এর পেছনের কারণটা কি? পিছনে ধরেন এরা তো বিখ্যাত স্টার আর কি, এদের দাম্পত্য জীবন আসলে সুখের হয় না বিভিন্ন কারণে। তা লাইমলাইটে থাকতে চান সবসময়, যেমন সেই সুমিত্রা দেবীর কথা বলি আমি, বিখ্যাত নায়িকা ছিলেন অ্যাক্ট্রেস। সাইগলের বিপরীতে মাই সিস্টার ছবিতে অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী 1943-তে আর কি। সেই সুমিত্রা দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল আপনার দেবী মুখোপাধ্যায়ের। দেবী মুখোপাধ্যায় একসময় নাম করা অভিনেতা ছিলেন, তার একটা বিখ্যাত ছবি ছিল উদয়ের পথে, দেখেছিলাম আমরা। কিন্তু তার সঙ্গে ধরেন আপনার 2 বছরের মতন সংসার করেছিলেন, এবং দেখতে অপরূপ সুন্দরী ছিলেন। আমার তো মনে হয় অপরূপ সুন্দরী থাকার কারণে হয়তো তার সংসারটা ভেঙে গিয়েছিল, বা তারপরে সেই অন্তর্জলায় জ্বলে সেই দেবী মুখোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন। আচ্ছা। এবং এর পেছনে কখনো কখনো আবার মনে হয় যে অনেকগুলো কারণও থাকে। অবশ্য সার্বিকভাবে দেখতে গেলে হয়তো প্রতিটি ক্ষেত্রেই এরকম ঘটনা থাকে, যেহেতু জি। তারকা এবং আলোচনার কেন্দ্রবিন্দু, তাই এই ঘটনাগুলোই আমাদের নাড়া দেয়। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে তারকা খ্যাতি এবং পরবর্তীতে কাজ কমে যাওয়া বা নিজের অপ্রয়োজনীয়তা, এটা অনেক শিল্পী মেনে এটা নিতে একটা পারে ব্যাপার না। তো অবশ্যই আছে, এবং পাশাপাশি আরেকটা ব্যাপার, যেহেতু আপনি সাংবাদিকও ছিলেন, এই বিষয়ে লেখালেখি করেছেন, তাদেরও একটা ভূমিকা থাকে বোধহয়। বিশেষ করে বলিউডের বিভিন্ন নিশ্চয়ই। ছবিতে আমরা এটা দেখে থাকি যে একটু রং সেটাকে রংচং দিয়ে প্রেজেন্ট করা, একটু ঘটনা সেটাকে রটনা বানিয়ে দেয়া। এই যে ব্যাপারটা, এটা বর্তমান সময়ে কিছুটা হলেও কম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু একটা সময় তো ছিল যেরকম যে মোটামুটি খবরই জানে না হয়তো বা দেখাল নিজের সম্পর্কে, কিন্তু সাংবাদিকরা বিয়ে দিয়ে দিয়েছেন, না, তখন ডিভোর্স তো করে অত দিয়েছেন। মিডিয়া ছিল না আপনার, হ্যাঁ। তখন তো একটা সিনেমা পত্রিকা বেরোতো, সেই দীপালি, উদয়ন, এরকম 2-একটা পত্রিকা বেরোতো। জি। এবং তখন তো টেলিভিশনও বলতে তেমন ছিল না, রেডিওই ছিল মোটামুটি, আর সিনেমাই তো অতটা কিন্তু ছিল না আপনার হুম হুম। যে রংচং করার ব্যাপারটা আর কি। তবে তখন এখন হতে পারে। একটা জিনিস সত্যি, প্রতিটি মানুষের ব্যক্তি জীবন রয়েছে, এবং ব্যক্তি জীবনে অবশ্য তারকাও সেখান থেকে দূরে নয়।
তাই যে আমরা জানি যে সকল সাংবাদিকই তাদের দায়িত্ববোধ থেকে লেখেন এবং সেটা অবশ্যই এখন সত্য এবং নির্ভীকতার পথে চলে গেছে আমাদের সাংবাদিকতা। তারপরেও কখনো কখনো এই অসত্যগুলো কিন্তু শুধুমাত্র তারকাদের নয়, তাদের ভক্তদেরও দুঃখ দেয়। তাই দুঃখ নয়, আমরা আনন্দ চাই। আর সেখান থেকে একটু প্রশ্ন করতে চাই যে আনন্দময় একটা সময় ছিল যখন একটা পাতা পড়লে না মন একদম ভালো হয়ে যেত। সেটি হলো যে কোনো একটি ম্যাগাজিনের শেষ পাতা, সেখানে বন্ধুদের চিঠি, এক বন্ধুকে আরেক বন্ধু লিখতেন। এই পাতাটি আজ আর হয় না। আমার ধারণা বিচিত্রাতে এই পাতাটি ছিল শেষ পাতায়। এবং তার সাথে পত্রমিতালী এবং বিচিত্রা সেটি ছাপিয়ে দিত। এই যে পত্রমিতালী, এটি নিয়েও কিন্তু আপনার একটা খুব চমৎকার বই রয়েছে। এটি কেন একটু শুনি। এটি ধরেন আমি যখন ছোট ছিলাম আর কি, ধরেন সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমাদের ওখানে চিত্রালী পত্রিকাটা যেত আর কি। আমরা চিত্রালী পত্রিকাটা সাপ্তাহিক ছিল, আমরা নিয়মিত নেওয়ার চেষ্টা করতাম। ওখানে হাফেজ সাহেবের একটা দোকান ছিল, সেখানে চিত্রালী আসতো আর কি। 10 কপি 12 কপি বা যে কত কপি মনে নেই আমার। আমরা চিত্রালীতে চিঠিপত্র দেখে আমরা চিঠিপত্র লেখা শুরু করি। তারপরে একদিন দেখি একটু উদয়ন নামে একটা বই সাইজের একটা পত্রিকা আমরা পেলাম, ম্যাগাজিন আর কি, পত্রিকা বলবো না আর কি। ওখানে দেখি পত্রমিতার কোটাই আছে, ওখানে ঠিকানা আছে। তারপর বিখ্যাত ফিল্ম স্টারদের ঠিকানা ওখানে আছে। তখন আমি ভাবলাম যে বিখ্যাত ফিল্ম স্টারদেরকে চিঠি দেই আর কি, কেমন লাগে। পত্রমিতালি না পরেই করি। কয়েকজন বিখ্যাত ফিল্ম স্টারদেরকে চিঠি দিলাম, যেমন সুরাইয়া, তখন মুম্বাইয়ের বিখ্যাত মানে তখন নায়িকা থেকে সরে গিয়েছেন তিনি, সেটা যখনকার কথা বলছি আর কি। ওনার দেবিকা রানীর ঠিকানা, তারপর লীলা চিটনিসের